কিছু যেমন দোগলা ক্রিয়েটার আছে, কিছু তেমন না দোগলা দর্শকও আছে। মানে এই যে বাচ্চার বাবার কালকের যে ভিডিওটা ফোকলাকে নিয়ে, মহাপুরুষকে নিয়ে আর কি, তো সেখানে শুধু সেখানে বলে নয়, এরকমভাবে বাচ্চার বাবার প্রায় ভিডিওতেই দেখি এই কিছু কিছু দর্শককে খুব সুন্দরভাবে ইন্সপায়ার করে, মানে বাচ্চার বাবার হয়ে কথা বলে। আর ঠিক তেমনই এদেরকে আবার দেখা যায় যে বাচ্চার মায়ের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে তারা কি সুন্দর করে কমেন্ট করে। ওয়াইটিতে করলে সবাই চিনে যাবে বুঝে, তো ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে কি সুন্দর করে মাকে কমেন্ট করে, ছেলেকে পাওয়ার জন্য তাদের পরামর্শ দেয়, ছেলেকে কাছে পাওয়ার জন্য। তো এদেরকে দোগলা বলবো না তো কি বলবো বলো তো? মানে এই সব দর্শকদের দেখে, মানে কমেন্ট দেখে আর কি, দর্শকদের তো দেখতে পাচ্ছি না, কমেন্ট দেখে মনে হয় যে মানুষ সত্যি কত বিচিত্র। মানে একই সাথে তারা দুজনকেই সাপোর্ট করছে, যখন যার কাছে যেমন তখন তার কাছে তেমন কমেন্ট করছে। যাই হোক, প্রথমে এই কথাটা বললাম কেন, জাস্ট ভিডিও এই স্টার্ট করবার আগেই কমেন্টগুলো চোখে পড়লো, তো সেই জন্যই প্রথমেই বলে নিলাম। মানুষের একটা স্ট্যান্ডিং পয়েন্ট থাকে যে না, এর জিনিসগুলো আমার ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু একই সময়ে অ্যাট এ টাইম যে কালকে রাত্রে বাবাকে মানে কমেন্ট করেছে, সে আবার আজকে সকালে দেখছি সেখানে কমেন্ট করেছে, মানে সেই রকম তো হয় না। না, যেমন আমরা বাবাকে হচ্ছে প্রথম দিকে ভীষণ ভালো ভেবেছিলাম, যখন তার মুখোশ খোলেনি, কিছু কিছু জিনিস খোলেনি, আমরা মন প্রাণ দিয়ে তাকে সাপোর্ট করেছি। যখন দেখলাম যে না, সাপোর্ট এখনও করি, কিন্তু যখন দেখলাম কিছু কিছু ভুল ত্রুটি বেরিয়ে আসছে এবং সেগুলো নিয়ে মিথ্যে মিথ্যে বলছে, তখন কিন্তু আমাদের একটু মন ভেঙে গেছিলো। কিন্তু সাপোর্ট এখনও করি, ভুল দেখলে এখনও বলি, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু একই সঙ্গে ওইভাবে দুজনকেই নাও নাও তুমিও চালাও, এদিকে নাও নাও তুমিও চালাও, তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক, ওদিকে তো মা একেবারে বাচ্চার বিরহে তোমার পেজ, ফেসবুক পেজ টেজ হ্যানাতানা একেবারে বাচ্চাকে নিয়ে রিলস ফিলস দিয়ে ভরিয়ে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে বাচ্চাকে পাওয়ার জন্য যে যে পদ্ধতি, সেগুলো কতটা করেছে, সেগুলো কতটা করেছে। কবে থেকে শুনতে পাচ্ছি বাচ্চা হচ্ছে অন দ্য ওয়ে। বাবা এখনও আসছে, যোজন যোজন দূর থেকে আসছে, যোজন যোজন দূর থেকে বাচ্চা আসছে, ওই জন্য এখনও বাচ্চা এসে পৌঁছায়নি। আসলে কি বলতো, যে সঠিক পদ্ধতি, ও একটা না, সে হাওয়ায় ভেসে যাওয়া জীবন বলে না, ও সেই জীবনটাই কিন্তু কাটাচ্ছে। শ্বশুরবাড়িতে সংসার করতে, ঘরের কাজ করতে ভালো লাগেনি, শুধু টাকা ইনকাম করব আর ফুর্তি করে বেড়াবো, ওই কেনাকাটা, খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব, অল্প বয়সে যেটা হয়। তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসলো কি, ব্লেম দিয়ে, হ্যাঁ একেবারেই ব্লেম দিয়ে। কারণ 498 এ কেসটা বৃথা, কারণ নিজে প্রুফ করতে পারেনি, ঠিক আছে, যদিও চলছে, যদি প্রুফ করতে পারতো তাহলে কিন্তু জামিন হতো না, প্রথম কথা এইটা। তো যে জিনিসগুলো আমাকে বাচ্চার বাবা মেরেছে, কালশিটে ফেলেছে, যে জিনিসগুলো মিথ্যে মিথ্যে বলে এসেছে, আজকে দেখো সেই জিনিসগুলো ওর সাথে ঘটছে। বলে না, কর্মা ইজ ব্যাক, মানে মানে কর্মফল তুমি ফিরে পাবেই। যদি তুমি সৎকর্ম করো, সৎফল মানে ভালো ফল পাবে, অসৎকর্ম করলে খারাপ ফল পাবে, এটা পাবেই। তো সেখানে যেহেতু একটা পরিবারকে, মানে কি বলবো, পরিবারের ছেলেটিকে শুধু নয়, পুরো পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে, পাবলিক করে সব কিছু করে কিন্তু আজকে এই জায়গায় এসে মা দাঁড়িয়েছে। তো সেখানে দেখো, মার স্বামী দেয়নি, কিন্তু কি কার কাছে মার খাচ্ছে না, দাদা পিটিয়েছে আমরা শুনেছি। কার কাছে মার খাচ্ছে না, ফোকলা গায়ে হাত তুলছে, যে কিনা পাগলি পাগলি আই লাভ ইউ বলে পটিয়ে পাটিয়ে বাড়ি থেকে নিয়ে আসলো, তার মিষ্টি কথায় ভুলে সে তার সন্তানটাকেও ফেলে চলে আসলো। আজকে এসে মনে হচ্ছে মিস ইউ সোনা বাবা, আই মিস ইউ সোনা বাবা, তুই কবে আসবি, এই ধরনের টাইটেল রিলসে। তো সেক্ষেত্রে মানে ওই যে মজা নেওয়া, মধু খাওয়া সব হয়ে গেছে, পেট ভরে গেছে। না মানে একজনের থেকে পেট ভরেছে, না হলে কি ওই তিনটে পুরুষের নাম সঙ্গে আসতো? মানে একজনকে, মানে ফোকলাকে আর কি, একজন বলতে তো ফোকলা, আর তার কাছ থেকে সমস্ত কিছু না খাওয়ার নেওয়া হয়ে গেছে। নেওয়া বলতে অন্য কিছু নেওয়ার কথা বলছি না, কারণ ফোকলার কিছুই নাই, ওর শুধু চুরি বৃত্তি আছে, ওই কবিতা চুরি, বউ চুরি, ঠিক আছে, চুরি বৃত্তি আছে, টাকা চুরি। তো সেক্ষেত্রে ওর অন্য কিছু নেওয়ার নেই। এবার কী নেওয়ার কথা বলছি সেটা বুঝতে পারছো আশা করি, যেটার জন্য মা বেরিয়ে গিয়েছিল, তো সেটা নেওয়া দেওয়া হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। জাস্ট ওই মানে না, ইউজ অ্যান্ড থ্রো, আমরা জানি ছেলেরা ইউজ অ্যান্ড থ্রো করে, আমি অনেক মানে শুনে এসছি, ছেলেটা ও একদম ফালতু ছেলে, ইউজ অ্যান্ড থ্রো। তো সেক্ষেত্রে এইখানে দেখাচ্ছে মেয়েটাও কিন্তু সেরকম কাজই করছে। দেখো, একটা পরিবারে 5 বছর থেকে তাকে একদম মানে থ্রো করে চলে এলো, তারপর 1.5 বছরে ফোকলা, এখন আবার শোনা যাচ্ছে তিনটে না হোক, একটাই হোক কি দুটোই হোক কি তিনটেই হোক, কিন্তু কেউ যে নেই সেটা কিন্তু নয়, সঙ্গে কিন্তু কেউ তার আছে, নাহলে এত খুশি সে থাকতে পারতো না। যার জীবনে ঝড় চলে সে কিন্তু এত খুশি থাকতে পারে না। কথা হচ্ছে এই যে কালকে বাচ্চার বাবা যে ভিডিওটা দিল ফোকলার সম্বন্ধে, সেই ভিডিওটা দেখে জানি না ফোকলার বাবার ওটা মানে কি বলবো, কমেন্ট বক্সটায় প্রচণ্ড মানে 99% নেগেটিভ কমেন্ট এসেছে, কিন্তু
কিন্তু ভেতরে কিন্তু ও যতটাই ওপর থেকে হাসছিল, ওর হাসিটা কিন্তু একটা ফেক ছিল। হাসিটা ফেক ছিল, শুধুমাত্র যে ফোকলার উপরে হাসতে হবে সেই জন্য হাসছে তা নয়, কিন্তু ওর ভেতরে কোথাও একটা আফসোস ছিল। ওই যে সবাই বলে না যে ও খালি বউ বেচতে বসে যায়, বউ বেচে বেচে ইনকাম করে, অ্যাকচুয়ালি এখনও কিন্তু ওর লিগ্যাল ওয়াইফ আছে। সম্পত্তির ভাগ দিতে হবে তখন স্বামীর থেকে নিতে হবে। স্বামীর কাছে ছেলেটি আছে, সেই স্বামীর কি বলবো ঔরসে তৈরি ছেলেটিকে নিতে হবে। আর অথচ সেই স্বামী যদি বইয়ের এই সমস্ত কীর্তিকলাপ কিছু এসে বলে বা বইয়ের সম্বন্ধে কিছু বলে, তখন হয়ে যায় বউ বেচা, তাই না? অথচ যারা বলে বউ বেচে খাচ্ছে, বউ বেচে খাচ্ছে, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, এটাকে আমি একদম মানতে পারি না। যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বউ বেচে খাচ্ছে, তারা কিন্তু প্রতিদিন সেই বেচাকে নিয়েই, যে বেচছে বলছে, বেচু নাম দিয়েছে, সেই বেচাকে নিয়েই কিন্তু 3-4টে ভিডিও করে খাচ্ছে, মানে ইনকাম করছে। আমি সবার মতন বলবো না যে ওয়াইটির পয়সা দিয়ে সবাই খায়, কারণ প্রত্যেকেই অবস্থাপন্ন ঘর থেকে, মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসছে, তাই বলতে হবে যে রোজগার করছে। তো বাবাও করছে, বাবার তো বরং হক আছে, কারণ লিগ্যাল ওয়াইফ সে, তার সম্বন্ধে ভালো মন্দ রটনা ঘটনা সবটা বলতে পারবে, বলতে পারে। কিন্তু যারা এই বাবাকে নিয়ে বলছে বা আমরা যারা মাকে নিয়ে বলছি, আমাদের কিন্তু কোনো হক নেই, আছে কি? কিন্তু তবু আমরা বলছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু বাবার ক্ষেত্রে শুধু বউ বেচা হয় কেন? বাবাকে বেচেও কিন্তু সবাই খাচ্ছে, পেট ভরছে কিন্তু সবার। তো এটা গেলে একটা কথা। তো আমার যেটা মনে হয়েছে কাল বাচ্চার বাবার ভিডিও দেখে, যে হাসিটা ছিল ফেক হাসি, কোথাও যেন এখনও জানি, মানছি না, মানবো না, কোনোভাবেই সম্ভব না, ফেলা চুতু চাটি না, হ্যান ত্যান অনেক কিছু বলছে, এগুলো কিন্তু ভেতরের আঘাতে না মনটা পাথর হয়ে গেছে। তারপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও যদি মেয়েটি সিঙ্গেল থাকতো, বাপের বাড়িতে থাকতো, এত কিছু না ঘটতো, তাও হয়তো ফিরে আসার বা ফিরিয়ে আনার একটা চেষ্টা এই পক্ষ করতো। জানি মেয়েটি আসবে না, কারণ মেয়েটি উড়ে উড়ে বেড়াতে চায়, রঙিন জগৎ, রঙিন চশমা পরে রঙিন জগতে ভেসে বেড়াতে চায়। সবই ওর রঙিন ভালো লাগে, রং ভালো লাগে। ওই যে মনে রং না থাকুক মুখে রং আছে, ওর মনে সব সময় রং চাই। তো সেক্ষেত্রে ও কখনোই বাড়ি থেকে বেরিয়ে যদি সিঙ্গেল না মানে থাকতো যদি, তাহলে কিন্তু আসার চান্স থাকতো। তো ওই জন্যই বলেছে কথাটা যে ফেলা থুতু চাটি না, থুতু যে ও ফেলেছে এবং সেই থুতু যে অন্যজন চেটে নিয়ে গেছে, সেই থুতু কিন্তু ও আর চাটবে না। কিন্তু কোথাও আমার মনে হয়েছিল এখনও কিন্তু একটা সফট কর্নার বাচ্চার মায়ের প্রতি তার আছে, আমার মনে হয়েছে, জানি না কার কি মনে হয়েছে। তাই মানে সফট কর্নার মানে কি, তার মানে এই নয় যে, আমি হয়তো বোঝাতে পারছি না ঠিক, এই নয় যে তাকে বাড়িতে নিয়ে আসবো, তাকে এখনও ভালোবাসি, তার কথা এখনও ভেবে রাত জাগি, তা নয়। কিন্তু মানে কোথাও একটা না মনের ভিতরে যেন এখনও রয়ে গেছে যে আমার সঙ্গে 5টা বছর সংসার করে এই রকম করতে পারলো, আজকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার ব্যাপারে মিথ্যে মিথ্যে কেস দিয়ে আজকে সে তার জীবনটাকে এইভাবে উড়িয়ে দিতে পারছে। মানে এই ধরনের ভাবনা চিন্তাগুলো, মানে যেটা ওর কল্পনাতে ছিল না, মানে বাচ্চার বাবার কল্পনাতে ছিল না, সেগুলো পরপর ঘটছে। তো মানে সেই যে আঘাতটা, ওটা ভালোবাসার আঘাত না, সেই যে আঘাতটা কিন্তু এখনও ওর মনে দগদগ করছে, আর করাটাই স্বাভাবিক। যদি সব কিছু ভুলে উড়িয়ে মানে নিজের জীবনকে উড়িয়ে দিত, তাহলে আজকে ওই সন্তানকে, বাবা মাকে একসঙ্গে নিয়ে ওই বাড়িতে থাকতো না, বাবার কথা বলছে। আর সত্যিই যদি মেয়েটি অত্যাচারিত হতো শ্বশুরবাড়ির তরফ থেকে, হাজব্যান্ডের তরফ থেকে, সত্যিই যদি হতো, মেয়েটিও বাড়ি থেকে বেরিয়ে এসেই বয়ফ্রেন্ডের হাত ধরে সংসার পাতা, আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকা, উড়ে উড়ে ঘুরে ঘুরে জীবন কাটানো, তারপর এই যে জিম কাণ্ড শুনতে পাচ্ছি, এইগুলো করতে পারতো না। কোথাও না কোথাও কিন্তু একটা আঘাত মনে থাকতো যে আমি ওই বাড়িতে বউ হয়ে গিয়েছি, তারপরে আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে, এই করেছে। আমি তো ভালোবেসে মানুষটার সাথে জীবন মানে শুরু করেছিলাম, সংসার শুরু করেছিলাম, 5 বছর থাকলাম, তার সন্তানের মা আমি। কিন্তু মানে এই জিনিসগুলো না তার মধ্যে না একটা কি বলবো, ভেতর থেকে একটা আসতো যে আমি এইভাবে ঠকলাম, আমাকে এইভাবে কষ্ট দিল। কিন্তু মানে তার সেই কষ্টটা ভাবতে ভাবতেই হয়তো 1.5 বছর চলে যেত, মানে আঘাতটা ভাবতে ভাবতেই 1-1.5 বছর বা কয়েক মাস তো চলে যেতই। কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি, কারণ সেটা সত্যিই নয়। সে তো জানে খুব ভালো করে এই অত্যাচার এগুলো কিন্তু একেবারেই সত্যি নয়। তো সেক্ষেত্রে সে একেবারে সজ্ঞানে বেরিয়েছে, কোনো অত্যাচার হয়ে নয়, সজ্ঞানে বেরিয়েছে। তার কারণ হচ্ছে একদম প্ল্যান, প্রেম করব, বসে বসে ঘর থেকে বসেই শ্বশুরবাড়িতে বসেই গল্প করব, প্রেম করব, ফষ্টি নষ্টি করব, মানে ফোনে আর কি, মাঝে মাঝে দেখা করব। কেন বললাম মাঝে মাঝে দেখা করব? কারণ ফোকলার ভয়েস রেকর্ড থেকেই উঠে এসেছিল, আমরা পুরনো ভয়েস রেকর্ড থেকে উঠে এসেছিল কি, যে পাগলিটা আমার কাছে আসলে সুখ পায়। তখনও কিন্তু পাগলি বাড়ি থেকে বেরোয়নি, তাহলে পাগলিটা আমার কাছে আসলে সুখ পায়।
বাড়ি থেকে না বেরোনোর আগেই কি ওর কাছে তাহলে চলে গিয়েছিল কোনো সময় সুখের সন্ধানে? তো সেই জন্যই বললাম ফষ্টিনষ্টি করবো, কোনো সময় দেখাও হয়তো করেছে। এবং সেই সুখের সন্ধানটা কোথায় হতো না? ভঙ্গির বাড়িতে। সেটা আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই কিন্তু দেখেছি। এই বৃষ্টি পড়ছে, ছাতা মাথায়, চলো বেরিয়ে পড়ি, চলো আজকে রাত হয়ে গেছে, বাবা চলে গেল, মানে সেই কেনাকাটা করতে গেছিলো বাবা আর মেয়ে, বাবা চলে গেল, আজ আমি রাত্রে ভঙ্গির বাড়িতে থেকেই যাব। বাবা আর মা অবাধ স্বাধীনতা দিয়েছিল। আজকে সেই জন্য মেয়েটার জীবনটা এইরকম একটা কি বলবো উচ্ছৃঙ্খল জীবন হয়েছে। অবশ্য উচ্ছৃঙ্খল জীবন বললে অনেকেই মানতে চায় না, কি সুশৃঙ্খলা আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাই না। যদি সুশৃঙ্খল জীবন থাকতো তাহলে একটা পরিবার থাকতে, দাদা বৌদি বাবা মা সবাই আছে, একটা পরিবার থাকতে, সে পরিবার ছেড়ে কখনো আলাদা ফ্ল্যাটে থাকতো না। কিসের জন্য? না ব্র্যান্ড প্রমোশনের জন্য। তাহলে এখন কেন থাকছে? এখন কেন বাড়িতে থাকছে? যখন প্রয়োজন হয়েছে তখন থেকেছে, এটা হচ্ছে কথা। তখন কিসের প্রয়োজন ছিল? না ফোকলা একা থাকছি, একার রান্না, একার চা ফুটছে, একার ভাত রান্না করতে গিয়ে বেশি পড়ে গেছে, কারণ তখন ফোকলা ছিল। অথচ আমাদের কাছে একেবারে ঘোষণা করে কি দিয়েছিল যে অনেক 7-8 মাস কি বছর হতে যায় যে আমার সম্পর্ক নেই। যবে থেকে ছেলে শুরু করেছে স্ট্রাইক পাওয়ার পর থেকে, তখনই আমাদেরকে জানিয়ে দিয়েছিল, একটা কমেন্টের দ্বারা লিখেছিল, আমার ডিভোর্সও চাই না, গুদীপ্তকেও চাই না, আর আমার ছেলে চাই। তাহলে সেইখান থেকে এতগুলো মাস পর্যন্ত মানুষকে মিথ্যে বলেছে যে আমার সম্পর্ক নেই, ঠিক আছে? কিন্তু আমরা প্রতি পদে তুলে এনে দিয়েছি প্রমাণ। আজকে এসে ফোকলা বলছে, ম্যাডামকে ভয়েস রেকর্ড যেটা দিয়েছে, কল রেকর্ডিংয়ে বলছে 1 মাস ধরে আমি ওই ফ্ল্যাটে ঢুকতে পারি না। তাহলে মেয়েটি কত বড় মিথ্যেবাদী প্রমাণিত হচ্ছে। আমাদের সম্পর্ক নেই, আমার সাথে আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক নেই, সেটা কত মাস আগে জানিয়েছিল তোমাদের মনে পড়ছে কি? কিন্তু ফোকলা আজকে বলছে যে 1 মাস আমি ওই ফ্ল্যাটে ঢুকতে পারি না। আচ্ছা, ফোকলার সব কথাকেই কেন মিথ্যে ধরা হবে বলো তো? এটা একটা কথা, কেন সব কথাকেই মিথ্যে ধরা হবে? যদি মিথ্যেই হয়, যদি ফোকলা মিথ্যেই বলে থাকে, হঠাৎ করে কেন এখন মিথ্যে বলতে আসবে? ও টাকার ভাগ পাচ্ছে না বলে? তাহলে টাকার ভাগটা কে নিচ্ছে? বাবা মা নিচ্ছে বলে ফোকলার রাগ? বাবা মা কিন্তু প্রথম থেকেই নেয়, যেটা আমরা শুনেছি প্রথম দিকে 30,000 দিত, অনেক আগেই শোনা গেছে। কারণ সেই বক কিন্তু মানে কি বলবো, এই দুর্গা বাহিনীর অনেক মেয়েদের কাছেই কিন্তু গল্প করেছে, ঘন্টার পর ঘন্টা গল্প করেছে, আর নিজের ক্লায়েন্টের নিন্দে মন্দ ব্যক্তিগত জীবন যেগুলো আমরা ক্যামেরায় দেখতে পাইনি সেইগুলো কিন্তু তুলে ধরেছে। তখনই আমরা শুনেছি 30,000 টাকা করে প্রতি মাসে দিত, পরে সেটা 60-70-এ গিয়ে দাঁড়িয়েছিল বাপের বাড়িতে। তাহলে 30,000 টাকা করে যখন দিত তখনও ফোকলা সঙ্গে ছিল। তাহলে এই যে বাপের বাড়িতে টাকা দিচ্ছে বলে যে সমস্যা তা নয় কিন্তু। হয়তো ফোকলার রাগ হতে পারে যে কেন ভাই আমি ফাসলিয়ে নিয়ে আসলাম, শুধু আমি একা টাকা ভোগ করবো বলে, তা বলে বাবা মাকেও টাকা দেবে, এটা ঠিক মানতে পারছিল না। সেই সুযোগে তো যাই হোক নিজের বাড়িটাও করিয়ে নিয়েছিল। তো যাই হোক, সেটা কিন্তু সমস্যার কথা নয়। সমস্যার কথা হচ্ছে ওই যে ফোকলার কাছ থেকে এখন যা পাওয়া হয়ে গেছে, এখন তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন প্রয়োজন, নতুন বয়ফ্রেন্ড প্রয়োজন। সেইখানেই কিন্তু ফোকলার মানতে অরাজি আর কি। টাকা দিচ্ছে, টাকা নয় ছয় করছে, সে ফোকলাও খাচ্ছে, ফোকলা নিজেও খাওয়া শিখিয়েছে, লাল জল নিজেও খেয়েছে দামি দামি ব্র্যান্ড, তাই না? সে জানে যে কী ব্র্যান্ড খায়। তো সেক্ষেত্রে ফোকলার তখনও কোনো সমস্যা ছিল না। যখন দেখলো যে না, ফোকলার সমস্যাটা কখন থেকে শুরু হলো? যখন দেখলো যে না, আমাকে তো এবার ব্যাস ইউজ অ্যান্ড থ্রো করে ফেলেছে, আমাকে না দিচ্ছে এবার টাকা পয়সা, আর না নিচ্ছে আমার থেকে সুখভোগ, এবার আরও নতুন কিছু ধরেছে। এবার তাদের সাথে পার্টি, লাল জল, হ্যান ত্যান, সেগুলো আমরা সবই শুনেছি। তো সেই কথাটা হচ্ছে, টাকার দিচ্ছে না বলে সমস্যা, এটা ঠিক আমি মানতে পারলাম না। বা টাকা চুরি করেছে বলে সমস্যা, এটাও মানতে পারলাম না। কারণ টাকা যে চুরি করেছে সেটা কিন্তু আমাদেরকে এসে বলেও নি, মানে এই যে মেয়েটি আমাদেরকে এসে বলেও নি, কোনো কিছুই বলেনি, শুধু মন খারাপ, হ্যান ত্যান। এবং এমনকি লাস্টে কি বললো যে ইউটিউবের টাকাও ঢুকে গেছে, এবং যে টাকা মানে আমার সেই গণ্ডগোল হচ্ছিল এই ব্যাংক থেকে ওই ব্যাংক ট্রান্সফারের, সেই টাকা আমি নিজেই করেছিলাম। তাহলে কি প্রমাণ দাঁড়ালো? যে টাকা পয়সার ব্যাপারের সঙ্গে ফোকলার কিন্তু হয়নি। ফোকলার সমস্যা হচ্ছে অন্য পুরুষ আসাতে। এটা কিন্তু স্বাভাবিক। দেখবে স্বামী বলো, স্ত্রী বলো, বয়ফ্রেন্ড বলো, নিজে হাজার খারাপ হব, নিজে হাজার খারাপ ব্যবহার করব আমার মানে অপরজনের সঙ্গে, কিন্তু তাকে অন্য কারোর ভাগ দেব না, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে সেই বা মেনে নেবে কী করে? ওই যে সুন্দর সময়, সুন্দর লাল জল, সুন্দর পার্টি, সেটা ওর সাথে না করে অন্য কারোর সাথে করছে, সেইখানেই কিন্তু ফোকলার রাগ। এবং ফোকলা সেখানে তার অধিকার প্রয়োগ করতে গেছে, স্বাভাবিক। যেহেতু কালী মন্দিরের কথাটাও স্বীকার করে নিয়েছে, শুনতে পেলাম দুর্গা বাহিনীর একজনের মুখ থেকেই।
তো কালী মন্দিরের কথাটাও স্বীকার করে নিয়েছে এবং এমনও শোনা যাচ্ছে বেশ কিছু প্রমাণ প্রুফ একেবারে নিজে গিয়ে হাতে তুলে দেবে, ম্যাডামের হাতে নিজে গিয়ে, ফোনের দ্বারা নয়, নিজে গিয়ে হাতে তুলে দেবে। তাহলে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই হিসাব থেকেই ও অধিকার ফলাতে যাচ্ছে। তো এবার দেখছে মেয়েটি যে না, আমার কাছে তো অধিকার ফলাতে আসছে, একে সঙ্গে রেখে তো বাকি 3 জন বা 1 জন বা 2 জন যেই কজনই হোক না কেন, তাদের সঙ্গে তো আমি বাকি লাইফটা এনজয় করতে পারবো না। এর কাছ থেকে তো যা এনজয় করার করে নিয়েছি, চলো তবে একে সরাই, যেভাবে হোক, দাদা বা বকদাদা, নিজের দাদা, বাবা, মা, যাকে দিয়ে হোক মার ধর খাইয়ে। এমনও শোনা যাচ্ছে যে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে, মারধর করে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে ওই বক সই করিয়ে নিয়েছে, যে তারপরে নিজেরা বয়ান লিখেছে যে ইউটিউবে এসে ওই মেয়েটির ব্যাপারে, মানে বাচ্চার মায়ের ব্যাপারে ইউটিউবে, ইনস্টাগ্রামে, এমনকি তোমার ফেসবুকে কোথাও এসে একটা বর্ণও খরচ করতে পারবে না, কিচ্ছু ও বলতে পারবে না। মানে ইনস্টাগ্রাম, তারপরে তোমার যা মানে সোশ্যাল মিডিয়া যা প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে নাকি কিচ্ছু বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, ওকে চ্যানেল ডিলিট করতে হবে। ঠিক আছে, এটা বকদাদার ইনস্ট্রাকশান। তো সেই হিসেব মতোই, যেহেতু সই করিয়ে নিয়েছে, সেই হিসেব মতোই কিন্তু ও প্রথমে ওর ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করলো, তারপরে কিন্তু ইনস্টাগ্রামে 2টো ভিডিও দিল, যেটা অস্বীকার করলো। তার কারণ হচ্ছে ও কিন্তু মানে অপরপক্ষের লিগাল টিমের কাছে যে কথাগুলো বলেছে, মানে 42 মিনিটের যে কল রেকর্ডিং, যে কথাগুলো বলেছে, তারা যদি সত্যিই চুপে চাপে রাখতো, হয়তো ফোকলার কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারতো, বা এই ব্যাপারটাকে মনে হয় পাবলিক করা উচিত হয়নি। ঠিক আছে, কারণ ফোকলা হচ্ছে শত্রুপক্ষ, পিতৃপক্ষের শত্রুপক্ষ, যেহেতু পিতার ঘর ভেঙে ফেলেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ব্যাপারটা ওয়াইটিতে না বলে বা কোনো পাবলিক না করে মনে হয় ফোকলাকে হাতে রাখা উচিত ছিল, তাহলে আরও কিন্তু খবর পেত। যেহেতু পাবলিক করা হয়ে গেছে, এবার বকের কানে, বকের ক্লায়েন্টের কানে, সবার কানেই গেছে। তো সেই কারণেই কিন্তু ওকে এই ধরনের জিনিস করানো হয়েছে, যে ওয়াইটিতে এসে, কোথাও এসে কোনো কিছু বলা যাবে না। আর ঠিক সেই কারণেই কিন্তু ওয়াইটির চ্যানেলটাকে ও মানে কি বলবো, ডিলিট করে দিয়েছে, এবং ইনস্টাগ্রামে যে আইডিটা রয়েছে সেটাকেও কিন্তু ডিলিট করে দিয়েছে। কারণ ও নিজেই বলেছিল, লাস্ট যে ভিডিও দিয়েছিল, যে এবারে আমার নামে যে যা খুশি বলুন, আমি আর বলতেও আসবো না, 3-4 দিন এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য থাকবে, তারপরে আমি এটাও ডিলিট করে দেব। কিন্তু কল রেকর্ডিং থেকে শোনা গেছে ডিলিট করার কারণটা কি, তো সেক্ষেত্রে এটাও ডিলিট করে দেব। এটাও হয়তো ওদেরই পরামর্শ মতো, বকেরই পরামর্শ মতো, কারণ ভিডিওটায় সেখানে কি করা হয়েছে, মাকে ক্লিন চিট দেওয়া হয়েছে, তো সেই ভিডিওটা তো সবার কাছে পৌঁছানো দরকার, তাই 3-4 দিন রাখার পরে আমি ডিলিট করে দেব। এবং আমার আর কোনো কিছু আমি বলতেও আসবো না সোশ্যাল মিডিয়াতে, আমি আর কিছু বলতেও আসবো না, আমি আর এই ব্যাপারে কোনো মুখও খুলবো না, এই ধরনের কথা বলা হয়েছে। সেটা যে মারধর এবং ভয়ের থেকেই বলা হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমরা হয়তো ভেবেছিলাম নাটক ভেবেছিলাম, মানে কথাটা লাস্টে বলতে বাধ্য হচ্ছি, ফোকলা এবং গামলার এটা নাটক ভেবেছিলাম কেউ, মানে 80-20 এরকম পার্সেন্টেজ আমরা অনেক দর্শকও এবং আমি নিজেও মানে এরকম মানে শিওর ছিলাম না যে হ্যাঁ যেটা বলছে সেটাই সত্যি, ফোকলা যা বলছে সব সত্যি, এটা মনে হচ্ছে ওদের মধ্যে নাটক। কিন্তু যে কল রেকর্ডিং আমি তো শুনিনি, যে কল রেকর্ডিং বিভিন্ন বাহিনীর মেয়েদের মারফত এবং ম্যাডামের কথার মারফত যে উঠে এসেছে, সেখানে কিন্তু নাকি অনেক কথার সত্যতা পাওয়া গেছে, যেগুলো আগে আমরা কানাঘুষো শুনেছি। কিছু প্রমাণ বিভিন্ন তরফ থেকে এসেছিল, যেগুলোকে প্রথমে মানে কি বলবো, এই বাচ্চার মায়ের দলের লোকেরা সাপোর্ট করেনি, কিন্তু সেগুলোর সঙ্গে প্রমাণ পাওয়া গেছে। এবং এমনকি এটাও জানা গেছে যে ম্যাডামকে সামনে এসে ও সমস্ত প্রমাণ তুলে দেবে, কারণ ওয়াইটি আর ইনস্টাগ্রামে কিন্তু আর ও কিছুই করবে না। তাই ফোকলার জীবন কিন্তু এখন রিস্ক, মানে অনেকের ধারণায় ফোকলার জীবন রিস্ক, কিন্তু ফোকলা এটুকু চায় যে একেবারে শেষ করে দিতে। যেহেতু মেয়েটি নাকি ওর সাথে প্রতারণা করেছে, কে কার সাথে প্রতারণা করেছে ভাই এখানে আমার হিসেব মেলেনি, কারণ মেয়েটি প্রতারণা করেছে তার হাজব্যান্ডের সাথে, এবার মেয়েটি আবার তার ফোকলার সাথেও, তাই মানে ঠিক বুঝতে পারলাম না, এটা তো হওয়ারই ছিল। ফোকলার এটুকু মাথায় ছিল না যে কিনা 5 বছরের সংসার, স্বামী, নিজের বাড়ি, সন্তান সবাইকে ছেড়ে আসতে পারে, 5 বছর যেখানে লিগালভাবে কাটিয়েছে, আর আমার সঙ্গে তো 2 দিনের ফুর্তি করতে আসছে। এটার মাথায় ছিল না যে একদিন না একদিন আমাকেও এরকম পিছনটাতে ক্যাক করে লাথি মারবে একটা, এটা ওর মাথায় থাকা উচিত ছিল। আসলে কি আর বলবো, খুব হয়তো ইমোশনালি জড়িয়ে গিয়েছিল, জানি না সেই জন্য এত কিছু করছে, নাকি ওর ভাগগুলো, টাকার ভাগ,
সুখের ভাগ সেগুলো অন্য কেউ থাবা বসাচ্ছে বলে ওর এত জ্বলন হচ্ছে, জানি না, বলতে পারবো না সেটা। তবে কিছু জিনিস কিন্তু এখন সত্যি বলে মনে হচ্ছে, সবটা নাটক নয়, সবটা নাটক নয়। তার কারণ নাকি ফোকলা খুব কান্নাকাটি করেছে এবং সেই জন্য ম্যাডামের ওর প্রতি একটা সফট কর্নার জন্মেছিল, সেই জন্য নাকি ম্যাডাম ওকে ওই জাস্টিস দেবে বলে চেষ্টাও করেছিল, মানে বলেছিল আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে বাঁচাবো। এবং সে নাকি ম্যাডামের সঙ্গে দেখা করে প্রমাণ তুলে দেবে, হাতে সমস্ত প্রমাণ যা ওর কাছে রয়েছে। কিছু ছিল মোবাইলে, সেগুলো তো মোবাইলটা কেড়েই নিয়েছে, তো সেই কারণে কিছু প্রমাণ এখনও ওর কাছে রয়েছে, সেগুলো তুলে দেবে। তো এই সব জিনিস থেকে মনে হচ্ছে কি জানি নাটক হয়তো নয়। এবং বাচ্চার মায়ের যে কি বলবো ফুর্তি, মনের ভিতর যে ফুর্তি, মেহেন্দি পরা, তারপরে ঘুরু করা, এখানে যাওয়া ওখানে যাওয়া, রং খেলা, তারপরে এখন আবার বিয়েবাড়ি যাবে, তারপরে হচ্ছে তোমার ওই যে রাস্তায় সেই মোটর বাইকের ওপর বসা ছেলে বন্ধু কি ছেলে পরিচিত, যাই হোক সেটা বলতে পারবো না, দুজনের সেই চোখাচোখি আর দুজনের সেই হাসি অনেক কিছু বুঝিয়ে দেয়। সেটা কে হয়তো পরবর্তীকালে তদন্ত করে বেরোবে, হয়তো বা জিমেরই কোনো বন্ধু। তো এটা হচ্ছে ব্যাপার। তবে মানে প্রতারণা এই মেয়েটির রক্তে রক্তে মিশে গেছে, সত্যি কথা বলতে। আজকে যার সাথে বন্ধুত্ব করছে, সেই জিম ট্রেনারই হোক বা যেই হোক, তারও ওই মানে কি বলবো 6-8 মাস বছর ওই ইউজ অ্যান্ড থ্রো। ওই যে বললাম ছেলেরা শুনেছি এরকম হয়, বাট মেয়েরাও যে ইউজ অ্যান্ড থ্রো করতে পারে, একে না দেখলে বোঝা যায় না। তবে আরেকটা কথা, যেটা ফোকলার কল রেকর্ডিং থেকে নাকি জানা গেছে, যে ও সোনা চুরি করে এনে কোথায় রেখেছে, কতটা সোনা কোথায় রেখেছে, কী ব্যাপার, সবটা নাকি ফোকলা জানে, সব প্রমাণই নাকি উঠে আসবে। যাই হোক, প্রথম দোষী কিন্তু আমি ফোকলাকেই করব, প্রথম দোষী আমি ফোকলাকেই করব, কারণ সে সব জেনে শুনে সোশ্যাল মিডিয়ায় মেয়েটি রয়েছে, মেয়েটির সংসার আছে, যেহেতু ব্লগ করে, লাইফস্টাইল ভিডিও করে, সব কিছু জেনেই কিন্তু মেয়েটিকে মেসেজ চ্যাট যাই হোক করেছিল। এবং মেয়েটির তো প্রায় পুরো মাত্রায় চুকচুকে বাই, পুরো মাত্রায় চরিত্রের দোষ, তো সেই কারণে মেয়েটিও হাত বাড়িয়েছিল। কিন্তু প্রথম শুরুয়াত কে করেছিল? ফোকলা শুরু করেছিল সবটা জেনে। আর যেই শুনলো আবারও যে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম মেয়েটির, ওরে বাবা, তখন জমিয়ে প্রেম, জাঁকিয়ে প্রেম যাকে বলে, একে আর ছাড়া যাবে না, একে একেবারে বড়শি দিয়ে আমাকে গাঁথতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারলাম যে এই কারণেই কিন্তু ফোকলা এত কিছু করার পরেও ও বাধ্য হয়েছে, চাপে পড়ে ওই দুটো ভিডিও করতে, যে আমি মেন্টাল ডিসব্যালেন্সড আছি, আমি ওর যা বলেছিলাম হিংসা থেকে এবং কি বলবো মেয়েটাকে বদনাম করার জন্য, এইসবের জন্য আমি বলেছিলাম। এগুলো কিন্তু লিখিত বাণী, কার লিখিত বাণী এবার নিশ্চয়ই বুঝতেই পারছো, সবটা যেহেতু সাজানো। তো সেক্ষেত্রে এই সব বাণী বলতে ও বাধ্য হয়েছে। ম্যাডামের কাছে কল রেকর্ডিং দেওয়ার পরেও, মানে কল দেওয়ার পরেও, আর ওর কল যে রেকর্ড হয়েছে ও কিন্তু আগে থেকেই জানতো, ঠিক আছে। এবং ও মানে ফোন করেছে একটা মানে কি বলবো লিগাল টিমের কাছে, প্রতিপক্ষের লিগাল টিমের কাছে, বিপক্ষের লিগাল টিমের কাছে। তো সেখানে ওর কল রেকর্ড হবে না সেটা তো মানে ও জানে, খুব ভালো করেই জানে, কারণ যখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দিত, মানে কল করতো, তখন যে রেকর্ড হতো আর ওইখানে হবে না, সেটা কিন্তু খুব ভালো করেই জানতো। এবং এই কল রেকর্ডটা যে বাইরে পাবলিক হবে সেটাও জানতো, জেনে শুনেই ও দিয়েছিল। কিন্তু তারপরে যে অ্যাকশানগুলো নেওয়া হবে ওর প্রতি, মানে ওই বাচ্চার মায়ের তরফ থেকে, বকের তরফ থেকে, সেটা ও ভাবেনি। সেই চাপে পড়ে কিন্তু ও ইনস্টাগ্রামে এসে দুটো ভিডিও দেয়, নিজের ঘাড়ে দোষ নিয়ে নেয় এবং তারপরে কিন্তু বাধ্য হয় ওই দুটিকে ডিলিট করতে। কারণটা কেন তোমাদেরকে আগেই বললাম। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।